নমস্কার শ্রোতা বন্ধুরা, গপ্পমশাইয়ের আজকের গপ্প চন্দ্রিমা দাসের লেখা শেষ বিকেলের হেঁসেল। একটা নিঃসঙ্গ রান্নাঘর, একটা ফোনের ক্যামেরা, আর হাজার হাজার অচেনা মানুষের ডাকে বদলে যাওয়া এক মায়ের জীবন। এই গল্প রান্নার নয়, এ গল্প একা হয়ে যাওয়া মানুষটার আবার দরকারি হয়ে ওঠার। তাহলে চলুন গপ্পমশাইয়ের আজকের গপ্পের আড্ডা শুরু করা যাক। সকাল তখন 9:05। মাধবী সেনের ছোট্ট রান্নাঘরটা আজ আর শুধু রান্নাঘর নেই। এক পাশে গ্যাস, কড়াই, মশলার বয়াম, শিলনোড়া, অন্য পাশে রিং লাইট, ট্রাইপড, বুম মাইক, ক্যামেরা। জানলার ধারে টবে তুলসী গাছ, দেওয়ালে সাদা ফ্রেমে বাঁধানো সিলভার প্লে বাটন, তার নিচে লাল কালিতে লেখা মাধবীর রান্নাঘর, 1 লাখ মানুষের ভালোবাসা। কিন্তু আজ 1 লাখ নয়, আজ সেই সংখ্যা 11 লাখ পেরিয়ে গেছে। মাধবী শাড়ির আঁচল কোমরে গুজলেন, হালকা হলুদ সুতির শাড়ি, কপালে ছোট লাল টিপ, হাতে কাচের চুড়ি, চুলে মেহেন্দির রং আর চোখে চশমা, এবং মুখে সেই চেনা হাসি। বাপ্পা ক্যামেরার পেছন থেকে বলল, কাকিমা রেডি তো? মাধবী একটু গলা পরিষ্কার করলেন, হ্যাঁ রে, শুরু কর। বাপ্পা হাত তুলে 3 থেকে কাউন্ট করলো। 3, 2, 1। ক্যামেরার লাল আলো জ্বলে উঠল। মাধবী তাকালেন এবং হাসলেন। নমস্কার, আমি মাধবী। আজ করব লাউয়ের কোপ্তা। তোমাদের অনেকেই কমেন্টে লিখেছিলে, মাসিমা লাউ দিয়ে নতুন কিছু শেখান, তাই আজ তোমাদের জন্য এই রান্না। তোমাদের জন্য, এই শব্দটা বলার সময় গলাটা একটু কেঁপে গেল। বাবা বুঝলো, কিন্তু কাট করলো না, কারণ এই কাঁপা গলাটাই ছিল মাধবীর চ্যানেলের আসল স্বাদ। মাধবী রান্না শুরু করলেন। কড়াইতে তেল পড়লো, জিরে ফোড়ন উঠলো, রান্নাঘরের গন্ধ বদলে গেল। কিন্তু এই গন্ধের ভেতরেও লুকিয়ে আছে আরেকটা গল্প, 2 বছর আগের গল্প। তখন এই রান্নাঘরে রিং লাইট ছিল না, ক্যামেরা ছিল না, বুম মাইকও ছিল না, দেওয়ালে সিলভার প্লে বাটনও ছিল না। ছিল শুধু একটা পুরনো স্টিলের কড়াই, আর ছিল মাধবীর একা দুপুর। মাধবীর স্বামী হরিপদ সেন মারা গেছেন 5 বছর হলো। লোকটা খুব সাধারণ ছিল, স্থানীয় পোস্ট অফিসে কাজ করত, কথা কম বলতো, কিন্তু মাধবীর রান্না খেয়ে প্রতিদিন একটা কথা বলতো, এই তোর হাতের আলু পোস্ত একদিন মানুষ টাকা দিয়ে খাবে, দেখে নিস। মাধবী তখন হেসে বলতেন, চুপ করুন, সারা জীবন এই কথাই বললেন, কেউ তো খেতে এলো না। হরিপদ বলতেন, সময় লাগবে। সত্যি সময় লেগেছিল, কিন্তু যখন সেই সময় এলো তখন হরিপদ ছিল না। ছেলে ঋত্বিক বেঙ্গালোরে চাকরি করত, বউ পিউ, ছেলে টুভাইকে নিয়ে ব্যস্ত জীবন। ফোন করতো, কিন্তু ছোট ফোন। হ্যালো মা, খেয়েছো? হ্যাঁ রে, ওষুধ নিয়েছো? নিয়েছি। ঠিক আছে মা, মিটিং আছে, পরে কথা বলবো। এই পরে কথাটা কখনো আসতো না। মাধবী দুপুরে ভাত মেখে খেতেন, টিভিতে সিরিয়াল চলতো, কিন্তু চোখ থাকতো ফোনের দিকে। কখন ঋত্বিকের ফোন আসবে, কখন টুবাই বলবে, ও দিদা গল্প বলো, কিন্তু ফোন চুপ থাকতো। পাড়ার লোকজন এই নিয়ে কথাও বলতো, মাধবীদের ছেলে এত বড় অফিসার, তবুও একা থাকেন। বৌমা তো নিয়ে যেতে পারতো। এই বয়সে একা থাকলে মানুষ কেমন অদ্ভুত হয়ে যায় জানেন। মাধবী এসব শুনে হাসতেন, দরজা বন্ধ করতেন,
তারপর রান্নাঘরে গিয়ে হরিপদর ছবির সামনে দাঁড়াতেন। শুনছো, আমি অদ্ভুত হয়ে যাচ্ছি নাকি? ছবির মানুষটা উত্তর দিত না। একদিন দুপুরে পাশের পাড়ার বাপ্পা এলো। বয়স 24, সবে কলেজ শেষ করেছে, কাজ পায়নি, তাই মোবাইলে রিল বানায়। পাড়ার বিয়ে বাড়িতেও টুকটাক ভিডিও করে। সবাই বলে, কাজকর্ম কিছু করে না, শুধু ফোন টিপে। সেদিন মাধবী তাকে ডেকে বলেছিলেন, ও বাপ্পা, এই ফোনে ভিডিও করা যায়? বাপ্পা তো শুনেই অবাক। হ্যাঁ কাকিমা, কিন্তু কেন বলুন তো? রান্না করব, সেটা ভিডিও করে রাখবো। কার জন্য? মাধবী একটু থেমে বলেছিলেন, কে জানে, হয়তো টুবাই বড় হয়ে দেখবে। সেদিন প্রথম ভিডিও হয়েছিল। রেসিপি ছিল ডিমের ঝোল। রান্নাঘরের টিউবলাইটটা ঝাপসা, ফোনের ক্যামেরাও কাঁপছে। মাধবী বারবার ক্যামেরার বাইরে চলে যাচ্ছেন। বাপ্পা বলছে, কাকিমা আর একটু এদিকে, একটু, হ্যাঁ হ্যাঁ এইদিকে, এইদিকে, হ্যাঁ এদিকে তাকান। মাধবী বলছেন, এই দিকে মানে? আমার তো রান্না দেখতে হবে। বাপ্পা ভিডিও আপলোড করলো। চ্যানেলের নাম দিল মাধবীর রান্নাঘর। প্রথম দিন 12টা ভিউ। 12টা। মাধবী রাতে বাপ্পাকে ফোন করে বললেন, 12 জন দেখেছে রে। হ্যাঁ কাকিমা। ওরা কারা? জানি না। ওরা খুশি হয়েছে? বাপ্পা হেসে বলেছিল, কমেন্ট করলে বোঝা যাবে। প্রথম কমেন্ট এলো 3য় দিনে। মাসিমা, আলুটা আগে ভাজতে হবে না সরাসরি দিতে হবে? মাধবী সেই কমেন্ট দেখে প্রায় দৌড়ে বাপ্পার বাড়ি গিয়েছিলেন। বাপ্পা, উত্তর কিভাবে দেব? বাপ্পা বলল, এই যে এখানে লিখুন। মাধবী চশমা পরে এক আঙুলে টাইপ করলেন। আগে একটু ভেজে নিলে স্বাদ ভালো হবে বাবা। সেই ছিল শুরু। তারপর ধীরে ধীরে কমেন্ট বাড়ল। কেউ লিখল, মাসিমা, আপনার গলার আওয়াজে আমার মায়ের কথা মনে পড়ে। কেউ লিখল, আমার মা নেই, তবে আপনার রান্না দেখে মনে হচ্ছে মা যেন পাশে এসে দাঁড়িয়ে বলছে, আরে নুনটা কম দে, নুনটা কম দে। মাধবী রাতে শুয়ে শুয়ে কমেন্ট করতেন। চশমার কাঁচ ঝাপসা হয়ে যেত। তিনি ফিসফিস করে বলতেন, সহ্য, ওরা আমাকে মাসিমা বলে ডাকছে। হরিপদর ছবির দিকে তাকিয়ে মনে হতো মানুষটা যেন হাসছে। 6 মাসের মধ্যে চ্যানেল 50,000-এ পৌঁছালো। 1 বছরের মধ্যে 3 লাখ। তারপর একদিন একটা ভিডিও ভাইরাল হলো, কম খরচে 5 জনের দুপুরের ভাত। সেই ভিডিওতে মাধবী বলেছিলেন, যাদের ঘরে টাকা কম তারা লজ্জা পাবে না। রান্না মানে দামি জিনিস নয়, রান্না মানে মায়া। এই একটা লাইন মানুষ ধরে নিল। ভিডিও লাখ লাখ মানুষ দেখলো। তারপর থেকে মাধবীর জীবন বদলাতে শুরু করলো। আগে পাড়ার লোক বলতো, এই বয়সে ইউটিউব করছে। হ্যাঁ, আর এখন বলতো, মাধবীদি, আমার মেয়ের বিয়েতে লাইভ করে দেবেন? আগে কেউ রান্না নিয়ে ডাকতো না, এখন ক্লাব থেকে ফোন আসে। মাধবীদি, বলছি একদিন আমাদের ক্লাবে এসে মহিলাদের রান্না শেখাবেন। মাধবী এসব দেখে ভয়ও পেতেন। একদিন বাপ্পাকে বললেন, হ্যাঁ রে, এত লোক যদি একদিন রেগে যায়? বাপ্পা বলল, কেন রেগে যাবে? আমি তো বড় কিছু জানি না, ক্লাস 5 পর্যন্ত পড়েছি, ভুল বললে? বাপ্পা বলল, দেখুন, আপনি ভুল করলে মানুষ ঠিকই ক্ষমা করবে, কিন্তু মিথ্যে বললে করবে না কিন্তু। এই কথাটা মাধবীর মনে থেকে গেল। তখনও তিনি জানতেন না একদিন এই কথাটাই তার সবচেয়ে বড় পরীক্ষা হবে। ঋত্বিক প্রথমে মায়ের চ্যানেলকে তেমন গুরুত্ব দেয়নি। ভিডিও কলে বলতো, মা ভালোই তো, টাইম পাস হচ্ছে। মাধবী বলতেন, টাইম পাস নয় রে, ওরা প্রশ্ন করে, আমাকে দরকার হয়। ঋত্বিক হাসতো। ঠিক আছে মা, সাবধানে থেকো, অনলাইনে অনেক ফেক লোক থাকে। মাধবী চুপ করে যেতেন। তিনি জানতেন না
অনলাইন ফেক কিনা, কিন্তু তিনি জানতেন রাত 1টা নাগাদ যে মেয়ে লিখেছিল, মাসিমা, আজ খুব মন খারাপ ছিল, আপনার মুখ ডাল দেখে রান্না করলাম। সেই মন খারাপটা ফেক নয়। আস্তে আস্তে ঋত্বিকও বদলাতে লাগলো। একদিন সে অফিস থেকে ফিরে টুবাইকে দেখলো ট্যাব হাতে বসে, স্ক্রিনে মাধবী। টুবাই বলছে, মা, আজ দিদার মতো ডিমের ঝোল চাই। পিউ হেসে বলল, তোমার মা এখন আমাদের বাড়িরও রান্নার শিক্ষক। ঋত্বিক চুপ করে দাঁড়িয়ে রইল। সে বহুদিন মায়ের হাতের রান্না খায়নি। সেই রাতে ঋত্বিক মায়ের চ্যানেল খুলে বসে রইল। 1টা ভিডিও, 2টো ভিডিও, 5টা ভিডিও। মাধবী প্রতিটা ভিডিও শেষে বলেন, খেয়ে জানিও কেমন হলো। ঋত্বিকের বুকের ভেতরটা কেমন যেন হলো। সে মাকে ফোন করলো। মা, হ্যাঁ রে। ঘুমাওনি? না, কমেন্টের উত্তর দিচ্ছি। এখনো? হ্যাঁ, একটা ছেলে লিখেছে তার বাবার ডায়াবেটিস, ওর জন্য আটার রুটি নরম করার উপায় লিখছি। ঋত্বিক চুপ করে রইল। তারপর বলল, মা, তুমি ক্লান্ত হও না? মাধবী হেসে বললেন, ওই, কিন্তু ভালো লাগে। সারাদিন কেউ দরকার না করলে মানুষ ক্লান্তিতে মরে যায়, আর কেউ দরকার করলে ক্লান্তিও মিষ্টি লাগে। ঋত্বিক সেই রাতে অনেকক্ষণ ঘুমোতে পারেনি। এরপর সে মাসে একবার আসতে শুরু করলো। ল্যাপটপ খুলে বসতো। মা, থাম্বনেইলটা একটু পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? তোমার মুখটা বড় করতে হবে, টাইটেলে আবেগ থাকতে হবে, বুঝলে? সিটিআর বাড়বে। মাধবী বিরক্ত হয়ে বলতেন, বাবা, আমি রান্না করি, তুই ওই সিটিআর কর। ঋত্বিক হাসতো। সিটিআর মানে কতজন ক্লিক করছে? আমার নুন হলে বল, বাকি মাথা খাস না। মাধবী বুঝতে পারতেন বহু বছরের দূরত্বের বরফ একটু একটু করে গলছে। কিন্তু গল্প শুধু ভালোবাসা দিয়ে এগোয় না, গল্পে পরীক্ষা আসে। সেই পরীক্ষা এলো ডিসেম্বরের এক শীতের সকালে। একজন ভদ্রলোক এলেন। নাম বললেন নির্মল ঘোষ। সাদা শার্ট, কালো ব্যাগ, মুখে একটা মিষ্টি হাসি। নমস্কার মাধবীদি, আমরা কিন্তু আপনাকে অনেক দিন ধরে ফলো করি। আপনি তো এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন। তা বলছিলাম কি, আমাদের সর্ষের তেলের জন্য একটা ভিডিও করলে খুব ভালো হয় দিদি। মাধবী বললেন, তেল ভালো? নির্মল বাবু হাসলেন। হ্যাঁ হ্যাঁ, একদম সেরা, একদম সেরা। আপনি শুধু বলবেন আমি এই তেল ব্যবহার করি, ব্যাস আমরা আপনাকে 2 লাখ টাকা দেব। 2 লাখ? মাধবীর হাত থেমে গেল। এই টাকা দিয়ে নতুন ক্যামেরা কেনা যায়, বাপ্পার বেতনও বাড়ানো যায়, রান্নাঘরের টালির ছাদটা সারানো যায়, ঋত্বিকের ওপর খরচের চাপও কমানো যায়। তিনি তেলটা রেখে দিলেন। আগে রান্না করে দেখি। নির্মলবাবুর হাসি একটু কমলো। দেখার কি আছে দিদি? কোম্পানি বড়, মার্কেটে আছে। মাধবী শান্ত গলায় বললেন, আমি না দেখে বলি না। সেদিন দুপুরে তিনি সেই তেলে বেগুন ভাজলেন। তেল গরম হতেই অদ্ভুত গন্ধ উঠল। কড়াইতে ফেনা জমল, বেগুন কালচে হয়ে গেল। মাধবী গ্যাস বন্ধ করলেন কোনো মতে। তারপর একটু দূরে দাঁড়িয়ে রইলেন। তারপর হরিপদ ছবির দিকে তাকালেন। শুনছ, 2 লাখ টাকা। ছবির মানুষটা চুপ। মাধবী যেন শুনলেন, তোর রান্নাঘরে যা ঢোকে না, মুখেও তা তুলিস না। পরের দিন নির্মল বাবুকে ফোন করলেন। আমি ভিডিওটা করতে পারবো না বাবা। ওপাশে কিছুক্ষণ চুপ। তারপর ঠান্ডা গলায় উত্তর এলো, মানে বলছিলাম কি দিদি,
আপনি একবার ভাবুন, আপনার মতো অনেকেই এরকম করে, এটা ব্যবসা। মাধবী বললেন, আমারটা রান্নাঘর, শুধু ব্যবসা নয়। নির্মলবাবু বললেন, ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি পরে আফসোস করবেন দিদি। মাধবী ফোন রেখে দিলেন। বিকেলের মধ্যেই সব বদলে গেল। ভিডিওর কমেন্ট বক্সে একের পর এক বাজে কথা আসতে লাগলো। ভালো মানুষ সাজে, সব পেইড রিভিউ। আরে বুড়ি টাকার জন্য নাটক করে। আরে এই চ্যানেল আনসাবস্ক্রাইব করুন। বাপ্পা প্রথমে ভেবেছিল সাধারণ ট্রোল, কিন্তু 1 ঘন্টার মধ্যে 500-র বেশি খারাপ কমেন্ট। মাধবী ফোন হাতে নিয়ে বসে রইলেন। চশমার কাঁচে ওপারে অক্ষরগুলো কাঁপছিল। রাতে তিনি খেতে পারলেন না, পরের দিন ভিডিওও করলেন না, তারপরের দিনও না। বাপ্পা এলো। কাকিমা, সবাই জিজ্ঞেস করছে আপনি কোথায়। মাধবী বললেন, চ্যানেলটা বন্ধ করে দে। বাপ্পা চমকে উঠল। কি বলছেন? আমি পারবো না রে, এত খারাপ কথা মানুষ কিভাবে বলে বলতো? আমি কি কারো ক্ষতি করেছি? বাপ্পা চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, কাকিমা, আপনি বলতেন না কমেন্ট বক্সই আপনার সংসার? হ্যাঁ। সংসারে কি সবাই ভালো কথা বলে? মাধবী তাকালেন। বাপ্পা বলল, যারা আপনাকে ভালোবাসে তারা এখনো অপেক্ষা করছে, আর আপনি শুধু খারাপ লোকেরই কথা শুনছেন। মাধবী কিছু বললেন না। সেদিন রাতেই ঋত্বিক গেল। মা দরজা খুলে তাকিয়ে রইলেন। তুই এলি? ঋত্বিক ব্যাগ নামিয়ে বলল, মা, বাপ্পা ফোন করেছিল। মাধবী মুখ ঘুরিয়ে বললেন, আমি আর করবো না রে। ঋত্বিক মায়ের পাশে বসে রইল। আমি আগে ভাবতাম তোমার চ্যানেল মানে রেসিপি, পরে অবশ্য বুঝেছি এটা মানুষের বিশ্বাস। এখন যদি তুমি চুপ করে থাকো, যারা মিথ্যে বলছে তারা জিতে যাবে। মাধবী ফিসফিস করে বললেন, আমি ভয় পাচ্ছি। ঋত্বিক মায়ের হাত ধরল। অনেক বছর পরে। মা, ছোটবেলায় পরীক্ষার আগে আমি ভয় পেলে তুমি কি বলতে? মাধবী তাকালেন। ঋত্বিক বলল, বলতে ভয় পেলে পালাবি না, কলম ধরবি। মাধবী চোখ নামালেন। ঋত্বিক বলল, আজ ক্যামেরা ধরো। তৃতীয় দিন সন্ধ্যায় মাধবী লাইভে এলেন। কোনো সাজ নেই, পুরনো সাদা শাড়ি, কপালে ছোট টিপ, চোখ একেবারে লাল। রান্নাঘরের আলো ঠিকঠাক নয়। বাপ্পা ক্যামেরা ধরেছে। ঋত্বিক দরজার পাশে দাঁড়িয়ে। লাইভে প্রথমে 400 মানুষ, তারপর 1000, তারপর 5000। কমেন্ট উঠছে, আমরা আছি, আমরা আছি। মাধবী অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমি মাধবী, আজ রান্না শেখাতে আসিনি, আজ একটু কথা বলতে এসেছি। গলা কেঁপে গেল তার। তিনি জল খেলেন। আমাকে একটা কোম্পানি 2 লাখ টাকা দিতে চেয়েছিল, তাদের তেল ভালো বলতে। আমি তেলটা দিয়ে রান্না করেছি, আমার ভালো লাগেনি, তাই না বলেছি। তারপর থেকে অনেক খারাপ কথা হচ্ছে। স্ক্রিনে কমেন্ট দ্রুত উঠতে লাগলো। মাধবী বললেন, আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, বড় বড় ইংরেজি জানি না। ব্র্যান্ড, মার্কেটিং, স্পন্সর এসব বুঝি না। আমি শুধু রান্না বুঝি, আর বুঝি যাদের আমি মাসিমা বলে ডাকি তাদের সঙ্গে মিথ্যা বলা যায় না। ঋত্বিকের চোখ ভিজে উঠল। মাধবী বললেন, আমার রান্নাঘরে যা ঢোকে না তা আমি তোমাদের ঘরেও পাঠাবো না। কেউ রাগ করলে করুক,
কেউ খারাপ বললে বলুক, কিন্তু আমি মিথ্যে বলবো না। একটু থেমে তিনি হাসলেন। যারা আমাকে গাল দিচ্ছ, তোমরাও ভালো থেকো। রাগ থাকলে কমেন্টে লিখো, কিন্তু মাকে গালি দিলে মা চুপ করে থাকে না। মা শুধু একটু কষ্ট পায়। লাইভ শেষ হলো 15 মিনিট পরে। 1 ঘন্টার মধ্যে সেই লাইভের ভিউ 1 লাখ পেরোলো। কমেন্টের বন্যা নামলো। মাসিমা, আমরা আছি। আপনার সততার জন্যই আপনাকে দেখি। আজ থেকে আপনার প্রতিটা ভিডিও শেয়ার করব। রাতে ঋত্বিক মায়ের ঘরে এলো। মাধবী বিছানার ধারে বসেছিলেন। ঋত্বিক বলল, মা, একটা কথা বলবো? বল। আমি চাকরি ছাড়ছি। মাধবী যেন ধাক্কা খেলেন। পাগল হয়েছিস? এমন বাজারে চাকরি ছাড়বি? ঋত্বিক শান্ত গলায় বলল, আমি অন্য চাকরি নেব, কিন্তু কিছুদিন তোমার সঙ্গে থাকবো। এই চ্যানেলটা ঠিক করে দাঁড় করাতে হবে, বাপ্পাকে একা দিয়ে হবে না। মাধবী রেগে বললেন, আমার জন্য তোর জীবন নষ্ট করবি না। ঋত্বিক মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, এতদিন তুমি একা ছিলে, সেটা কি তোমার জীবন নষ্ট ছিল না? মাধবী চুপ। ঋত্বিক বলল, আমি ফিরছি টাকার জন্য নয়, আমি ফিরছি কারণ এতদিন তোমার পাশে ছিলাম না। মাধবীর মুখ শক্ত ছিল, কিন্তু তারপর ভেঙে গেল। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। খুব দেরি করে ফেললি রে। ঋত্বিক চোখ মুছল। জানি মা, তাই এবার তাড়াহুড়ো করব না, পাশে থাকবো। সেই রাতটা মাধবী অনেক দিন পর ভালো করে ঘুমিয়েছিল, কিন্তু তিনি শুধু নিজের জীবন বদলাতে চান। তিনি জানতেন পাড়ায় তার মতো আরো অনেক মহিলা আছেন, যারা রান্না পারে, আচার পারে, সেলাই পারে, গান পারে, গল্প পারে, কিন্তু নিজেদের আর দরকারি মনে করে না। এক শনিবার বিকেলে তিনি বারান্দায় চা বসালেন। জয়ন্তী বৌদি এলেন, যিনি একদিন বলেছিলেন, এই বয়সে সব মানায়? মাধবী তাকে দেখে হাসলেন। এসো এসো জয়ন্তী, আজ কি শিখবে? জয়ন্তী লজ্জা পেলেন। দিদি, আমার মেয়ে বলে, মা তুমি ভিডিও করো, কিন্তু ভয় লাগে। মাধবী বললেন, ভয় না লাগলে মানুষ নতুন কিছু শিখতে আসে না। মালতী দিয়ে এলেন আচার নিয়ে। সবিতা কাকিমা এলেন পুরনো সেলাই মেশিনের ছবি নিয়ে। রেবা মাসি এলেন চুপচাপ। তিনি গল্প বলতে পারতেন, কিন্তু স্বামী মারা যাওয়ার পর কারো সঙ্গে কথা বলতেন না। মাধবী সবাইকে বসালেন। আজ থেকে আমাদের ক্লাবের নাম নতুন সকাল ক্লাব। জয়ন্তী বৌদি বললেন, কি করতে হবে? মাধবী ফোনটা হাতে তুলে বললেন, প্রথমে শিখব ফোনের ক্যামেরা কোথায়, তারপর শিখব রেকর্ড কিভাবে করতে হয়, তারপর আলো কোথায় রাখলে মুখ দেখা যায়, তারপর শিখব কমেন্টের উত্তর কিভাবে দিতে হয়। মালতীদি বললেন, আর যদি কেউ খারাপ কথা বলে? মাধবী একটু হেসে বললেন, তাহলে মনে করবি তোর আচার বেশি টক হয়েছে, সবাই খেতে পারবে না, তাই বলে আচার বানানো বন্ধ করবি। সবাই হেসে উঠল। রেবা মাসি প্রথম দিন কিচ্ছু বলেননি। তৃতীয় শনিবারে মাধবী তাকে বললেন, রেবা, একটা গল্প বলতো। রেবা মাথা নাড়লেন। পারবো না। পারবি, আমরা তো আছি। রেবা ধীরে ধীরে বললেন, এক ছিল রাজা। গলা কেঁপে গেল, চোখে জল এলো। মাধবী বললেন, আবার বল। রেবা আবার শুরু করলেন। সেদিন বাপ্পা লুকিয়ে ভিডিও করছিল। ভিডিও আপলোড হলো রেবা মাসির মুখে ভূতের গল্প। প্রথম দিনে 3000 ভিউ। রেবা মাসি কেঁদে ফেললেন। মাধবী, এত লোক আমার কথা শুনলো। মাধবী বললেন,
শুধু শুনলো না রে, অপেক্ষা করছে পরের গল্পের। মালতীদির মালতীর আচার চ্যানেল 3 মাসে 8,000 সাবস্ক্রাইবার পেল। সবিতা কাকিমার সবিতার সেলাই ঘর 5,000। জয়ন্তী বৌদির জয়ন্তীর নিরামিষ চ্যানেল 14,000। একদিন জয়ন্তী বৌদি এসে মাধবীর হাত ধরলেন। দিদি, আমি আপনাকে নিয়ে কত কথা বলেছি, ক্ষমা করবেন। মাধবী বললেন, ক্ষমা চাস কেন? তুই তখন জানতিস না, আমিও জানতাম না আমি কি হতে পারি। এদিকে ঋত্বিক মায়ের চ্যানেলের কাজ গুছিয়ে ফেলল। বাপ্পা এখন ফুল টাইম এডিটর। মাসের শেষে নিজের টাকায় মাকে শাড়ি কিনে দেয়। পিউ মাঝে মাঝে কলকাতায় আসে, মাধবীর সঙ্গে রান্না করে। প্রথমে বৌমা আর শাশুড়ের মধ্যে লজ্জা ছিল, পরে সেটা গলে যায়। মা, আমি ভাবতাম আপনি আমাদের উপর রাগ করেন। মাধবী হাসলেন। রাগ করতাম, কিন্তু বেশি করতাম না, কারণ রাগ ধরে রাখলে ডাল পুড়ে যায়। পিউও হেসে উঠল। টুবাই দিদার সঙ্গে ভিডিও করে। ইয়ে হে হে, আজ দিদা বানাবে টুবাইয়ের টিফিন। টুবাই ক্যামেরায় বলে, দিদা রান্না না হলে আমি খাবো না। মাধবী বলেন, এই ছেলে মিথ্যে বলছে, চাউমিন হলে সব খায়। সবাই হাসে। একদিন পৌরসভা থেকে মাধবীকে সম্মান দেওয়া হলো, ডিজিটাল নারী শক্তি পুরস্কার। মঞ্চে উঠে মাধবী খুব অস্বস্তি বোধ করছিলেন। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, আমি বড় কথা বলতে পারি না, শুধু একটা কথা বলি, বয়স হলে মানুষ পুরনো হয় না। মানুষের কাজ থেমে গেলে মানুষ পুরনো হয়, কাজ আবার শুরু করলে সকাল আবার হয়। হাততালি উঠল। কিন্তু পুরস্কারের থেকেও বড় ঘটনা ঘটলো কিছুদিন পরে। পুজোর আগে ঋত্বিক, পিউ, টুবাই 15 দিনের জন্য এলো। মাধবী ভেবেছিলেন পুজো কাটিয়ে ওরা চলে যাবে। যাওয়ার আগের দিন ঋত্বিক মাকে নিয়ে কান্দি বাজারের দিকে গেল। একটা ছোট্ট দোকানের সামনে থামলো। শাটারে নতুন রং। ঋত্বিক পকেট থেকে চাবি বের করলো। মা, খুলে দেখো। মাধবী অবাক। এটা কি? তোমার নতুন স্টুডিও। আমার? হ্যাঁ, 400 স্কোয়ার ফুট ভাড়া নিয়েছি। মাধবীর হাতটা কাঁপছিল, চাবি তালায় ঢুকছিল না। বাপ্পা এসে বলল, কাকিমা দিন দিন, আমি খুলছি। শাটার উঠল। ভেতরে সাদা দেওয়াল, একদিকে বাঙালি রান্নার সেট, একদিকে নিরামিষ রান্না, একদিকে ডায়াবেটিক রেসিপির ছোট্ট টেবিল, অন্যদিকে বাচ্চাদের টিফিন কর্নার। একটা দেওয়ালে বড় করে লেখা, রান্না মানে মায়া। মাধবী দাঁড়িয়ে রইলেন, তার মুখ থেকে কোনো কথা বেরোলো না। ঋত্বিক বলল, মা, এটা ব্যবসা নয়, এটা তোমার ঘর, আর যারা তোমাকে মাসিমা বলে ডাকে তাদের জন্য। মাধবী দেওয়ালে হাত রাখলেন। তোর বাবা থাকলে খুশি হতো। ঋত্বিক আস্তে আস্তে বলল, বাবা তোমাকে চিনতো, আমি দেরি করে চিনলাম। মাধবী ছেলের দিকে তাকালেন। দেরি হলেও চিনেছিস। স্টুডিওর উদ্বোধনের দিন পাড়া ভর্তি মানুষ। জয়ন্তী বৌদি ফুল এনেছে, মালতীদি আচার এনেছে, রেবা মাসি গল্প বলবে, সবিতা কাকিমা নিজের সেলাই করা পর্দা লাগিয়েছে, বাপ্পা ক্যামেরা সেট করছে, পিউ প্রসাদ সাজাচ্ছে, আর টুবাই দৌড়ে দৌড়ে বলছে, এটা আমার দিদার অফিস। মাধবী মাইকের সামনে দাঁড়ালেন। আমি একটা কথা বলবো? সবাই চুপ। 50 বছর বয়সে আমি ভেবেছিলাম আমার কাজ শেষ, স্বামী নেই, ছেলে দূরে, দুপুরে খাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলার লোক নেই। তখন একদিন ফোনের ক্যামেরা অন করেছিলাম, ভেবেছিলাম টুবাই দেখবে,
তারপর দেখলাম টুবাই তো দেখলই, আরও কত ছেলে মেয়ে আমাকে ডাকছে। তিনি থামলেন, চোখের জল আঁচলে মুছলেন। আজ আমার নিজের ছেলে পাশে আছে, কিন্তু তার আগেই কমেন্ট বক্সের অনেক ছেলে মেয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। তাই এই স্টুডিও তাদের জন্য। ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, মাসিমা কেঁদো না। মাধবী হেসে উঠলেন। না না, কাঁদবো না। আজ লাউয়ের কোপ্তা খাওয়াবো। সবাই হেসে উঠল। সেই রাতে স্টুডিও থেকে ফিরে মাধবী খুব ক্লান্ত ছিলেন। বিছানায় শুয়ে ফোন খুললেন। নতুন নোটিফিকেশন, 11,03,221 সাবস্ক্রাইবার। তার নিচে নতুন কমেন্ট, মাসিমা আপনি আমাদের ঘরের মানুষ, আমি 19, থাকি হোস্টেলে। আজ আপনার আলু পোস্ত করে বন্ধুদেরকে খাওয়ালাম, সবাই বলল মায়ের হাতের মতন হয়েছে। ধন্যবাদ মাসিমা। মাধবী রিপ্লাই দিলেন, বন্ধুদের নিয়ে ভালো থাকিস বাবা, পরের বার পনির করিস। আর একটা কমেন্ট, কাকিমা আমার মা ক্যান্সার পেশেন্ট, আপনার নরম রুটি দেখে ওর জন্য রাঁধি, মা খুশি হয়। মাধবী লিখলেন, মাকে আমার প্রণাম দিস, তুই শক্ত থাকিস, ভালোবাসা রইল। আর একটা কমেন্ট, মাসিমা আমি 48, সেলাই জানি, ভিডিও শুরু করব ভাবছি কিন্তু খুব ভয় লাগে। মাধবী একটু হেসে লিখলেন, ভয় পাস না, ক্যামেরা অন কর। প্রথম ভিডিও কেউ পারফেক্ট করে না, শুরু কর। ফোন নামিয়ে তিনি জানলার দিকে তাকালেন। চাঁদ উঠেছে, জুঁই ফুলের মিষ্টি একটা গন্ধ আসছে। পাশের টেবিলে সিলভার প্লে বাটন, তার পাশে হরিপদর পুরনো ছবি। ছবির সামনে একটা ছোট্ট চিরকুট। ঋত্বিক লিখেছে, মা, আই অ্যাম প্রাউড অফ ইউ। মাধবী চিরকুটটা হাতে নিলেন, একটু আনমনেই হাসলেন। তারপর খুব আস্তে করে বললেন, শুনছ, তুমি বলেছিলে না আমার রান্না একদিন মানুষ টাকা দিয়ে খাবে? শুধু টাকা দিয়ে নয় গো, মানুষ ভালোবেসে খাচ্ছে। দরজার বাইরে বাপ্পার গলা, কাকিমা কালকের শ্যুট ফাইনাল তো? মাধবী বললেন, হ্যাঁ রে, কাল লাউয়ের কোপ্তা। কমেন্টে 300 জন চেয়েছে। বাপ্পা বলল, কাকিমা আপনি ঘুমোন, কাল সকাল সকাল আসবো। আয়। ঘর অন্ধকার হলো, কিন্তু ফোনের স্ক্রিনে আলো জ্বলছিল। আরও একটা কমেন্ট এলো, মাসিমা আপনি আছেন তো? মাধবী আদৌ ঘুমে ফোনটা হাতে নিলেন। চশমা পরলেন না, তবু বুঝলেন কেউ ডাকছে। তিনি আস্তে আস্তে টাইপ করলেন, আছি রে, রান্নাঘরে আছি। তারপর চোখ বন্ধ করলেন। এক সময় যে রান্নাঘরে দুপুর নামলে শুধু নিঃশব্দ থাকতো, আজ সেই রান্নাঘর ভরা মানুষের গলায়। কেউ মা বলে ডাকে, কেউ মাসিমা, কেউ দিদা, কেউ শুধু লেখে, আজ কি রাঁধবেন? মাধবী সেন জানেন তিনি আর একা নন, কারণ কিছু সংসার রক্ত দিয়ে তৈরি হয়, আর কিছু সংসার তৈরি হয় বিশ্বাস দিয়ে। মাধবীর সংসার থাকে কমেন্ট বক্সে, প্রতিদিন, প্রতিটা রেসিপিতে, প্রতিটা উত্তরে, প্রতিটা ভালো থেকো কথার ভেতর। আর ওই ছোট্ট রান্নাঘরের আলো নিভে গেলেও মানুষের ঘরে ঘরে জ্বলতে থাকে আরেকটা আলো, যার নাম নতুন সকাল। শুনছিলেন আমাদের আজকের গল্প শেষ বিকেলের হেঁসেল। গল্প পাঠে সায়ন, গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। বিভিন্ন চরিত্রায়নে
মৌসুমী, প্রদ্যুৎ, ঋদ্ধিমান, অনুশ্রী, রূপ, জয়িতা, ভাস্বতী, দীপঙ্কর, পম্পা, তমাল, সুপর্ণ, দীপম, তীর্থঙ্কর, রুদ্রনীল, তনুশ্রী, অতনু। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভজিৎ। সমগ্র পরিচালনায় RE স্টুডিও। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অবশ্যই করে গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।